হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে গ্রুপটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আদানি গ্রুপ। আদানি গ্রুপের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই প্রত্যেকটা কোম্পানিকে নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব। তো এই ভিডিওতে তাদের জাস্ট স্টেক এবং হিস্ট্রি ইত্যাদি প্রত্যেকটা বিষয় নিয়ে একটা জাস্ট ডিসকাশন হবে। এটা 2023-এর আজকে 31st অফ ডিসেম্বর, আজকে বছরের শেষ দিন। তো বছরের শেষ দিনে আজকে লাস্ট ভিডিওটা করছি এবং এটা খুব ছোট্ট একটা ভিডিও করব, এটা আমার ইচ্ছে। তো নেক্সট ইয়ার থেকে আমরা আরও অনেক লার্নিং বেসড ভিডিওস নিয়ে আসব। জানুয়ারি মাসের শুরুর দিকে আমার কিছু ভিডিওস থাকবে, যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি হবে বেসড অন ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা লং টার্মে কীভাবে আপনি ক্যাপিটাল গেন করতে পারেন, বা লং টার্ম যে স্টোরিগুলোর কথা শুনি সেই স্টোরিগুলোকে নিয়ে কিছু ডিসকাশন করব। সেখানে কিছু পজিটিভ থিঙ্কিং থাকবে, কিছু নেগেটিভ থিঙ্কিং থাকবে। আপনি আমার সাথে ডিফার করতেই পারেন সেই জাতীয় থিঙ্কিংয়ে। তো আমি আপনার সাথে জাস্ট একটা কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য এবং কিভাবে আপনি লং টার্মে ওয়েলথ গেন করতে পারেন সেই বিষয়ে কিন্তু নেক্সট ভিডিওসগুলো বানাবো। এটা হচ্ছে প্রথম কথা। আর বছরটা জাস্ট শেষ হতে চলেছে, তো সেই উপলক্ষে আশা করি এই বছরটা প্রত্যেকের ভালো কেটেছে। আগামী বছর আরও অনেক ভালো কাটুক এবং প্রত্যেকের জন্য আগামী দিনগুলো আরও বেশি কি বলবো, আপনারা প্রত্যেকে ওয়েলদি হন, হেলদি থাকুন, এই কামনাই করি। নিউ ইয়ার উইশটা আজকে করছি না, ওটা আগামীকালই করব। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা এবার সোজা চলে যাই আদানি গ্রুপ সম্পর্কে এবং আদানি গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। সবার প্রথম একটা যেটা ইম্পর্ট্যান্ট কথা, এই গ্রুপের যিনি ওনার তিনি হলেন স্যার গৌতম আদানি। এবং গৌতম আদানি যার কথা বলা হয়, ইনি বহুল চর্চিত নাম ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, পলিটিক্স এর প্রত্যেকটা জায়গাতেই। প্রথমে গৌতম আদানি মুম্বাই গিয়েছিলেন এবং মুম্বাই গিয়ে একটা হিরে ব্যবসায়ীর সাথে তিনি যোগাযোগ করে তিনি সেখানে হিরে ডায়মন্ডের যে রপ্তানি হচ্ছে বা ডায়মন্ডের যে বিজনেস, সেই বিজনেসটাতে প্রথম তিনি নিজের হাতে খড়ি করেন বিজনেসে। এবং তারপরে তিনি সেই জায়গা থেকে মুম্বাই থেকে এসে ফিরে নিজে কিন্তু এস্টাবলিশমেন্ট শুরু করেন তার নিজস্ব কোম্পানিতে কিভাবে কাজ করবেন, এবং হিরের ওপর দিয়েই তিনি কিন্তু নিজের ব্যবসাটা শুরু করেন। পরবর্তীকালে তিনি আদানি পোর্টসের যে ইম্পোর্ট এক্সপোর্ট এই যে ব্যাপারটা হয়, সেক্ষেত্রে ইন্ডিয়া তখন 1990 সাল এই যে সময়টা, সেই সময় প্রচুর পরিমাণে পলিয়েস্টার ইন্ডিয়া কিন্তু আমদানি করছিল বা প্লাস্টিক আমদানি করছিল। তো সেই পলিয়েস্টার এবং প্লাস্টিক এই দুটো যে আমদানি করার যে বিজনেস, সেই বিজনেসের থ্রু দিয়ে আদানি গৌতম আদানি তিনি কিন্তু আদানি পোর্টসের সূচনা করেন এবং তারপর থেকে ধীরে ধীরে উনি ওই ইম্পোর্ট এক্সপোর্টের যে বিজনেস, সেই বিজনেসটাতে তিনি কিন্তু মাস্টার হয়ে দাঁড়ান। তারপরে আদানি পোর্টস বা আদানি এন্টারপ্রাইজ এই প্রত্যেকটা জিনিসের ধীরে ধীরে জন্ম হয় এবং 1988 খ্রিস্টাব্দে এই কোম্পানিটার অ্যাকচুয়াল জন্ম হয়েছিল। এবং তারপর থেকে আদানি গ্রুপ কিন্তু নিজেদের যে পোর্টফোলিওটা আছে সেটা বিভিন্নভাবে ডাইভার্সিফাই করেছে। কোম্পানির ফান্ডিংয়ের জন্য যে সমস্ত টাকা পয়সার প্রয়োজন, তার জন্য কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ইন্ডিয়ার বড় বড় ব্যাংকের কাছ থেকেও প্রচুর পরিমাণে লোন উঠিছে। তো এটা সম্পর্কে বিভিন্ন পলিটিক্যাল গ্রুপ থেকে শুরু করে প্রত্যেকের মধ্যেই একটা কোয়েশ্চেন থেকে থাকে, এবং বাট তারা কিন্তু সাকসেসফুলি পুরো বিজনেসটা করে যাচ্ছে এখনও। এবং আমার মনে হয় যে যেটা আমি বারবার বলি, যে কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথে যদি আপনার ইন্ডিয়াতে বিজনেস করতে গেলে বা অ্যাব্রডেও বিজনেস করতে গেলে আপনার যদি কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক ভালো থাকে এবং তার সাথে সাথে আপনি যদি আপনার কারেন্ট গভর্নমেন্টের যে ভিশনটা রয়েছে সেই ভিশনটার সাথে যদি আপনি নিজেকে অ্যালাইন করতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারবেন। তো আদানি গ্রুপ কিন্তু সেই জিনিসটা খুব সাকসেসফুলি করেছে এবং বর্তমান দিনে আপনি যদি দেখেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চায়না, দুবাই, ইন্দোনেশিয়া, মায়ানমার, সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেটস এই প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু আদানির নিজস্ব বিজনেস কিন্তু এস্টাবলিশড করেছে এবং বিগত 30 বছরে তারা ব্যবসা করেছেন। মোটামুটি বর্তমানে যে বিজনেসগুলো রয়েছে তার মধ্যে মোটামুটি যে বিজনেসগুলো রয়েছে সেটা হচ্ছে এনার্জি, রিসোর্সেস, লজিস্টিক্স, এগ্রো প্রোডাক্ট ইত্যাদি বিভিন্ন রকম বিজনেসেস রয়েছে। এবং তার সাথে পাওয়ার একটা বড় জায়গা দখল করছে আগামী দিনে।
বিকজ সমস্ত কিছুই আমরা যা কিছু আজকের ডেটে ইউজ করছি তার বেশিরভাগটাই হচ্ছে পাওয়ার ড্রিভেন, সেটা মোবাইল ফোন হোক, ল্যাপটপ হোক বা আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেল হোক না কেন, রাইট? তো সুতরাং আদানি গ্রুপের একটা বড় ভিশন আছে এবং তারা একটা বেশ সঠিক মানে একটা পাথ দিয়ে যাচ্ছে বলেই আমার মনে হয়ে থাকে। হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে তারা বিভিন্ন রকম মানি লন্ডারিংয়ের বিভিন্ন কোয়েশ্চেন উঠে এসছে, তাদের বিভিন্ন বিজনেস এথিক্স নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে, বাট সেটা যাই হোক না কেন তারা কিন্তু প্রফিট ডেলিভার করেছে, তাদের শেয়ার হোল্ডারদের তারা কিন্তু পয়সা ডেলিভার করেছে এবং তার সাথে সাথে একটা যে হিউজ গ্রোথ, যে পলিটিক্যাল পার্টিটা তাদের ফেভার করে বা যে পলিটিক্যাল পার্টিটার সাথে তারা অ্যালাইন থাকে সেই পলিটিক্যাল পার্টিটাকে সাথে নিয়ে তারা কিন্তু নিজেদের একটা হিউজ একটা ট্রিমেন্ডাস লেভেলের গ্রোথ কিন্তু তারা দেখিয়েছে। সুতরাং আপনি যদি আদানি গ্রুপের ইনভেস্টার হয়ে থাকেন বিগত কিছুদিন যাবৎ, তো আপনি কিন্তু একটা ভালো গেন করেছেন। যদিও হিন্ডেনবার্গের যে রিপোর্ট এসেছিলো সেই রিপোর্টের উপর ভিত্তি করে আদানি গ্রুপের মধ্যে একটা বেয়ার অ্যাটাক হয়েছিল, বাট সেই সমস্ত প্রত্যেকটা জিনিসের পরেও তারা তাদের সেন্টিমেন্টকে পুনরায় আবার আগের জায়গায় নিয়ে এসছে। সেটা পলিটিক্যালি মোটিভেটেড হলেও যেটা বাস্তব সেটা বাস্তব, তারা সেই জিনিসটাকে করে দেখাতে পেরেছে এবং সেই জিনিসটা করার ফলে বর্তমান দিনে এই আদানি গ্রুপ কিন্তু একটা স্ট্রং জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং আমার যেটা ধারণা, এটা সম্পূর্ণ আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা বা অভিমত, এটার সাথে আপনি নিজেকে অ্যালাইন করবেন না। সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট যদি আবার রিইলেক্টেড হয়ে আসে, যার চান্সেস মোটামুটি 80%, তো রিইলেক্টেড হয়ে এলে তারপরে কিন্তু আদানি গ্রুপের মধ্যে আবার গ্রোথ কিন্তু কন্টিনিউ করবে এবং আগামী দিনগুলোতে আদানি গ্রুপ কিন্তু ধীরে ধীরে আরও নিজের বিজনেসকে ডাইভার্সিফাই করবে এবং তার সাথে সাথে তারা কিন্তু একটা বিশাল পরিমাণ ব্যাপ্তি ঘটাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কথাটা আদানি গ্রুপের জন্য ইম্পর্টেন্ট, তারা কিন্তু এই মুহূর্তে তাদের গ্রুপটাকে স্ট্রং করার জন্য ডেপ্টে প্রচণ্ড পরিমাণে ফোকাসড হয়েছে। বিভিন্ন ইনভেস্টার ধরে বা বিভিন্ন কিছু দেখে তারা তাদের ডেপ পোর্শনটাকে কমানোর দিকে এগিয়ে যাচ্ছে এবং এই যে মেন্টালিটিটা, এটা বিজনেস বা গ্রুপের সাস্টেনেবিলিটিতে একটা বিশাল বড় হেল্প করবে বলেই আমার মনে হয়। সবথেকে ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে একটা জিনিস দেখতে পারবেন যে প্রত্যেকটা কোম্পানিতে আদানি গ্রুপের কী পরিমাণ স্টেক আছে। তারা কোনো কোম্পানিতেই নিজেদের স্টেকটাকে খুব কম করে পাবলিকের মধ্যে যে মানে পাবলিককে চিট করার যে ব্যাপারটা, অর্থাৎ তাদের শেয়ার হোল্ডারদের চিট করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু তারা কখনোই করে না। তারা নিজেদের গ্রুপ বা নিজেদের বিজনেসের জন্য যা খুশি তাই করতে পারে এবং যে কোনো লেভেলে যাওয়ার একটা ক্ষমতা রাখে। ইভেন হিন্ডেনবার্গের যখন মানে ওই একটা বাজে বেয়ার অ্যাটাক হয়েছিল এবং ওই রিপোর্টটা পাবলিশ হয়েছিল, তার পরদিন টার্কির কাছাকাছি একটা জায়গায় গৌতম আদানি গিয়ে একটা পোর্ট অ্যাকুইজিশন করেছিলেন এবং সেই পোর্টটার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তারা নিয়েছিলেন ইসরায়েলের কাছাকাছি, সরি আমি একটু ভুল বলছি। তো সেটা নিয়ে আমি ফেসবুকে একটা পোস্টও লিখেছিলাম আমার নিজের অ্যাকাউন্টে। তো যাই হোক না কেন, তো তার মধ্যে সেই ব্যবসা করার যে ইচ্ছেটা, সেটা সৎ ইচ্ছাই হোক বাজে ইচ্ছাই হোক যাই হোক না কেন, এথিক্যাল নন এথিক্যাল আপনি যাই বলুন না কেন, তার মধ্যে ব্যবসা করার সেই যে ইচ্ছেটা সেটা কিন্তু প্রবল। অ্যান্ড হি ইজ এ মানে কি বলবো বড় একজন ক্যাপিটালিস্ট গৌতম আদানি। তো তিনি ক্যাপিটালের ওপর যথেষ্টভাবে ফোকাস থাকেন, তার কোম্পানিগুলোতে ফোকাস থাকেন, ক্যাপিটাল সুইচ করে করে কাজ করেন এবং সেটা করার ফলে এবং ক্যাপিটাল ম্যানেজমেন্টের জন্য তিনি কিন্তু বড় বড় যারা কি বলবো যারা অ্যাকচুয়ালি মানি হ্যান্ডেলিং করেন তাদেরকে কিন্তু নিজের কোম্পানিতে হায়ারও করেছেন। আমি খুব বেশি যাচ্ছি না গৌতম আদানির ডিটেলসে, আজকে এই মুহূর্তে এই ভিডিওতে আমরা তার গ্রুপ অফ কোম্পানিজগুলো দেখি কোন কোন কোম্পানিগুলো রয়েছে এবং তাতে কি স্টেক রয়েছে। তো আমি সোজা চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে সেটা হচ্ছে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানিগুলো। তো প্রথম যে কোম্পানিটা সবথেকে বড় কোম্পানি সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ, যার মধ্যে তার স্টেক রয়েছে 73%, মাত্র 7% স্টেক রয়েছে পাবলিকের। তো দেখুন এখানে পাবলিককে কোনোভাবেই ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। সুতরাং যথেষ্ট, যখন আদানির নিজস্ব এত বড় একটা স্টেক রয়েছে সুতরাং সে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রও নয়, রাইট? সুতরাং যে কোনো বেয়ার অ্যাটাক হোক বা যে কোনো রকমের অ্যাটাক হোক না কেন, সে কিন্তু নিজেকে এই এত বড় বড় স্টেক থাকার জন্য
আদানি গ্রুপ কিন্তু নিজের কোম্পানিকে রিভাইভ করে যে জায়গায় নিয়ে যাওয়া উচিত সেই দিকে নিয়ে যাওয়ার একটা বড় চেষ্টা করবে। তো যাই হোক, প্রথম কোম্পানি আদানি এন্টারপ্রাইজ 73% স্টেক, 7% মাত্র স্টেক হচ্ছে আপনার পাবলিকের। নেক্সট হচ্ছে আদানি গ্রিন এনার্জি, 56% স্টেক আদানি গ্রুপের। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন অর্থাৎ এসিজেড, যার মধ্যে তাদের স্টেক রয়েছে 66%, মাত্র 7% স্টেক পাবলিকের। আদানি পাওয়ার 70% স্টেক এবং মাত্র 12% স্টেক রয়েছে পাবলিকের। আদানি এনার্জি সলিউশন 73% স্টেক আদানির, মাত্র 5% স্টেক রয়েছে পাবলিকের। আদানি টোটাল গ্যাস লিমিটেড 75% স্টেক রয়েছে আদানি গ্রুপের, মাত্র 5% স্টেক রয়েছে পাবলিকের। আপনি দেখুন পাবলিক শেয়ার হোল্ডিং কত কম। তো এই জায়গায় গ্রুপের কিন্তু একটা বড় কন্ট্রোল থাকে নিজের মানে বিজনেসের ওপর। নেক্সট হচ্ছে আম্বুজা সিমেন্ট। আম্বুজা সিমেন্টে হচ্ছে তাদের স্টেক 63%, মাত্র 10% স্টেক রয়েছে পাবলিকের। আদানি উইলমার্ট 88% স্টেক হচ্ছে আদানি গ্রুপের, 11% স্টেক মাত্র পাবলিকের। এসিসি লিমিটেড 57% স্টেক আদানি গ্রুপের, 13% স্টেক পাবলিকের। সংঘি ইন্ডাস্ট্রিজ লিমিটেড 73% স্টেক হচ্ছে আদানি গ্রুপের, 25% স্টেক পাবলিকের। নিউ দিল্লি টেলিভিশন অর্থাৎ এনডিটিভি যেটা আমরা বলতাম, তো এনডিটিভির মধ্যে আদানি গ্রুপের স্টেক 70% এবং মাত্র 30% স্টেক রয়েছে পাবলিকের। তো আপনি যদি স্টেক ওয়াইজ দেখেন, স্টেক ওয়াইজ দেখুন কি বিশাল পরিমাণ, কি বিপুল পরিমাণ স্টেক তারা কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে নিয়ে রেখেছে। এসিসি তারা অ্যাকোয়ার করেছে এবং আম্বুজাও তারা অ্যাকোয়ার করেছে, সেই জন্য এই দুটো স্টেকের পরিমাণ কম। বাট তারা চাইলে ধীরে ধীরে এখান থেকে কিন্তু অ্যাকুমুলেশন করে নিজের স্টেককে বাড়াতেই পারে। আগামী দিনে হয়তো সেরকম কিছু একটা আমরা দেখতেও পারি। তো যে কোনো জায়গাতেই আদানি গ্রুপের কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোম্পানির মধ্যে তারা কিভাবে নিজেদের স্টেককে ডিস্ট্রিবিউট করে রেখেছে, এবং প্রত্যেকটা কোম্পানিতে আপনি দেখুন এফআইআই এবং ডিআইআইয়েরও একটা কিন্তু বড় সিগনিফিকেন্ট পোর্শন রয়েছে। তো এটাই আমার বলার যে গ্রুপটা যথেষ্ট স্টেবল। আপনারা যারা ভয় পান যে আদানি গ্রুপে ইনভেস্টমেন্ট করব না ইত্যাদি ইত্যাদি, গৌতম আদানি নিজের স্টেক দেখুন বা গ্রুপের স্টেক দেখুন, তো এই গ্রুপটাকে কিন্তু এত সহজে তারা ধ্বংস হতে দেবে না। বিকজ এটা হচ্ছে ফ্যামিলি বিজনেস, এর সাথে পলিটিক্যাল পার্টি জড়িত, এর সাথে পুরো একটা বিশাল বড় কর্মকাণ্ডও চলছে। সুতরাং যে স্ক্যামই ধরা পড়ুক না কেন, সেই স্ক্যাম থেকে ফ্যামিলি বিজনেস রিভাইভ করার একটা ক্ষমতা রাখে। আপনি এখন ইয়েস ব্যাংকের সাথে তুলনা করতে পারেন বা অন্য যে কোনো কিছুর সাথে তুলনা করতে পারেন, সেগুলো কিন্তু ফ্যামিলি বিজনেসেস ছিল না। সুতরাং ফ্যামিলি বিজনেসের সবথেকে বড় যেটা উদাহরণ সেটা হচ্ছে আদানি গ্রুপ। স্টেক দেখুন এবং তার সাথে সাথে কিভাবে গ্রোথ, একটা ট্রিমেন্ডাস লেভেলের গ্রোথ, পলিটিক্যাল পার্টির একটা ব্যাকআপ, সমস্ত কিছু নিয়ে আদানি গ্রুপ কিন্তু তত্তর করে এগিয়ে চলছে। এখন আপনি এখানে কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, আপনি ভ্যালু ইনভেস্টিং করবেন নাকি আপনি এই গ্রুপের মধ্যে আপনি মোমেন্টাম ইনভেস্টিং করবেন, সেই প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাকে মানে চিন্তাভাবনা করতে হবে। যদি আপনি মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, আরএস মডেলে যে সমস্ত কোম্পানিগুলো পড়ছে সেগুলোতে ইনভেস্ট করতে পারেন বা ট্রেড করতে পারেন। এবং যদি আপনি ভ্যালু ইনভেস্টিং করতে চান তাহলে ভ্যালুর বিভিন্ন যে সমস্ত প্যারামিটারগুলো হয় সেই প্যারামিটারগুলো নিয়ে আপনি কিন্তু আগামী দিনে ইনভেস্টমেন্ট করতেই পারেন। তো সেই প্যারামিটারগুলোকে নিয়ে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আসবো এবং সেটা নিয়ে আমরা কিন্তু আবার ডিসকাশন করব নেক্সট ভিডিওতে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।